বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালটা যদি একটু হেলদিভাবে শুরু করা যায় না, সারাটা দিন কিন্তু খুব ভালো যায়। আর সারাটা দিন ভালো গেলে পরের দিনও সেইভাবেই একইভাবে পুরো দিন ভালো যাবে। এইভাবে কিন্তু পুরো মাস, পুরো বছর, সব পুরো 365 দিনই ভালো যাবে, তাই না? তো উষ্ণ গরম জলের মধ্যে লেবু চেপে নিয়েছি। আর এই দেখো, এক টুকরো কাঁচা হলুদ, এখনও কচি কচি কাঁচা হলুদ পাওয়া যায়, তো দারুণ, এত উপকারী এই ড্রিঙ্কসটা। আর তার সাথে একটা কাঁচা হলুদ, সত্যি দারুণ দারুণ। তো ওটা আমি খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে দেখো, দুজনের জন্য লিকার চা করে নিয়েছি, আর এটা বাবানের স্যারের জন্যে দুধ চা বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেল, ওই জন্য আর এটা ডিটেলসে দেখাতে পারলাম না, কারণ ওই লেবু জল খেয়ে তারপরে ফ্রেশ হতে গিয়ে এবার পড়াতে চলে এসেছিল বাবানকে। আর অনেকক্ষণ সকাল সকাল পড়াতে আসে, তো তাড়াতাড়ি চাটা না দিলে নিজেরই কেমন লাগে যেন আমার। আমি যেন মনে হয় যেন আসার 10 মিনিটের মধ্যে যদি আমি জল চাটা দিয়ে আসতে পারি তাহলে ভালো হয়। তো কখনো কখনো হয়ে ওঠে না। আজকে আমি যখন বাথরুমে ছিলাম তখনই চলে এসছে। তারপরে এগুলো করতে অনেকটাই টাইম লেগে গেল। তো যাই হোক, তারপরে দেখো চা খেয়ে নিয়েছি দুজনে মিলে। তারপরে আমি বিছানাটা একবারে গুছিয়ে নিই, ওই ঘরটা গুছিয়ে নিয়েছি। ওই কারণেই না, সব তো আর মোবাইলে মানে ক্যামেরাবন্দি করা যায় না। ওই ঘরটা একদম তাড়াহুড়ো করে গুছিয়েছি, যাতে আসার আগে আমি গুছিয়ে উঠতে পারি। তো তারপরে ওই জন্য চা টা করে নিয়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে এই ঘরটা গুছিয়ে নিলাম। এইবার আমি রান্নায় চলে এসেছি। তো ভাতটা আগে বসিয়ে দিলাম। বাবান তো স্কুলে যাবে, ওর বাবাও যাবে স্কুলে, ওই কারণে আমি চটপট করে আগে ভাতটা বসিয়ে দিই। আর চালটা তুলে নিয়ে আমি তো বা হাতে এক মুঠ চাল অন্য কৌটোর মধ্যে তুলে রেখেই দিই, ওটা আমার পরে কাজে লাগে। তো চলো, আর চাল ধোয়া জলটাও আমি রেখে দেবো, ওগুলো গাছে দেবো। গাছগুলোতে আমি বুঝতে পারছি এই চাল ধোয়া, ডাল ধোয়া জল আর কলার খোসা ভেজানো, সবজির ফলের খোসা ভেজানো জলগুলো এত কাজে দিচ্ছে। তারপরে ডিমের খোসা, চা পাতা, চাটা হয়ে যাওয়ার পর যে পাতাটা পড়ে থাকে সেটা এত কাজে দিচ্ছে গাছগুলো। তোমরা গাছগুলো দেখলেই বুঝতে পারবে। গাছগুলো যেন কেমন নিস্তেজ হয়ে গিয়েছিল এগুলো দেওয়াতে। যখন ঘুরতে গিয়েছিলাম, ঘুরে এসে দেখছি গাছগুলো কেমন হয়ে গেছে। এগুলো দেওয়াতে কিন্তু আবার সেই তরতাজা হয়ে উঠেছে। তো চলো, আজকে একটা রেসিপি তোমাদের সাথে ডিটেলসে একটু শেয়ার করি। শিমগুলো দেখো পড়েছিল, তো সেগুলো আমি জলের মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক। তারপরে 2টো কাঁচা লঙ্কা আর 3টে কোয়া রসুন আর অল্প একটুখানি লবণ দিয়ে আমি এটা বেটে নিলাম। এই দেখো, এইবার কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। তারপরে ওই শিম বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। একটুখানি হলুদও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তো তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। এটা গরম ভাতে খেতে এত অসাধারণ লাগে না, বাবানের আর কিচ্ছু লাগে না ওইটা হয়ে গেলে। তো আমি একটু ডাল ভিজিয়েছিলাম সকালবেলা, ওই ডালের বড়াগুলো ভেবেছিলাম সন্ধেবেলা মুড়ি দিয়ে খাবো, তো ভাবলাম এখন কয়েকটা আমি করেই দিই। তো ডালগুলো ভেজে নিয়েছি। আর মাছ ভাজবো। মাছ ভাজাটা ভাজার আগে ভাবলাম যে বাবানের টিফিনটা আমি রেডি করে দিই। চিড়ের পোলাও আজকে টিফিনে ও নিয়ে যাবে বলল, তো চিড়ের পোলাওটা করে নিয়ে তারপরে মাছটা ভাজবো। সব এত তাড়াহুড়োর মধ্যে না, সব না ক্যামেরাবন্দি করা যায় না। এই দেখো, বাবানের টিফিন রেডি হয়ে গেল, মাছ ভেজে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে এদিকে গ্রিন টি বসিয়ে দিয়েছি 2টো ফ্লাক্সে, আমার জন্য আর ওর জন্যে গ্রিন টি আমি করে তারপরে ওদেরকে দিয়ে আসবো। আর ওরা খাচ্ছে, এখন খেতে বসে পড়েছে। তো এই দেখো, মাছের ঝোলও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই দেখো, আমার কমপ্লিট হয়ে গেল, দেখেছো? এই দেখো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ টাছ খাওয়া হয়ে গেছে। আর মাছের মাথা টাথাগুলো এগুলো আধখ্যাচড়া করে খেয়েছে বাবান, ওগুলো আমি পরে খেয়ে নেব। মাছের ঝোলও হয়ে গেছে। যাই হোক, আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট।
কালকের এখানে খিচুড়ি ভোগ হয়েছিল, সেটা দিয়েছিল। ওই খিচুড়িটা আমি ডালের বড়া দিয়ে খেয়ে নেবো। খিচুড়ি খেতে আমার কিন্তু অসাধারণ লাগে। কালকে গরম গরম খেয়েছি, তাও যেন পেট ভরে গেছিলো, মন ভরেনি। তো এখন আমি এই বাসি খিচুড়িটা খেয়ে নিচ্ছি, তারপরে আবার রান্নাঘরে চলে যাব। আটা মেখে নিয়েছি, আটা মেখে এই আটা মাখাটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো একদম এয়ার টাইট করে। রাত্রে এগুলো রুটি করব। আর এই দেখো দুধটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, 2 সসপ্যান দুধ জমিয়ে নিয়েছি। এটা আমি সরটা তুলে রাখবো ঘি করার জন্যে, আর পুরো দুধটা আমি ছানা করে নেব। তো আজকে চলো যেটা বলছিলাম, যারা আঘাত দিয়ে কথা বলে সব সময়, তাদেরকে না সব সময় উত্তর দিতে নেই। কিছু সময় চুপ করে থাকা উচিত, কিছু সময় চুপ করে থাকতে শিখতে হয়। কারণ যারা আঘাত দিয়ে কথা বলে তারা কিন্তু একটুখানি ভেবে দেখবে, তারা কিন্তু নিজে জীবনে সুখী না, তারা কিন্তু প্রচণ্ড অসুখী। তাই অন্যকে আঘাত দিয়ে কিছুক্ষণের জন্য তারা একটু শান্তি পেতে চায়। যদি দেখো যে আঘাত দিয়ে, ধরো তোমাকে আঘাত দিয়েছে আর তুমি খুব কষ্ট পাচ্ছ, সেটা দেখেই কিন্তু সে অনেক খুশি হবে। ও জীবনে সে সুখী নয়, তাই ও অন্যকে সুখীও দেখতে পারে না। তাই সব সময় রিয়্যাক্ট করার দরকার নেই। নিজেকে প্রমাণ করার কি দরকার? আর তার সাথে তর্কে জড়িয়ে, মানে যে তোমাকে এভাবে আঘাত দিয়ে কথা বলবে সে নেহাতই মূর্খ একজন। শিক্ষিত কেউ, ভালো মানুষ কেউ কিন্তু আঘাত দিয়ে কাউকে কথা বলে না। আর এই রকম মানুষের সাথে তর্কে জড়িয়ে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। নিজে ভালো থাকো, নিজের কর্মে বিশ্বাস করো, কর্মফল তুমি ভোগ করবেই। নিজের কর্মে নিজেকে প্রমাণ করো। ওদের সাথে তর্কে জড়িয়ে নিজের মুড খারাপ করে নিজে মানসিকভাবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, তাই না? তাই যদি কেউ আঘাত দিয়ে কথা বলে, তাকে ইগনোর করো, তাকে কথা জাস্ট ঝেড়ে ফেলে দাও, গায়েই মাখবে না কথা। দেখবে সে কিন্তু একটা সময়ে এসে আর কিন্তু আঘাত দিয়ে কথা বলতে যাবে না। সে দেখবে যে এর তো কোনো গায়েই লাগছে না আমার কথা। নিজেকে কিন্তু, ওর যদি একটুও মান সম্মান বোধ থাকে তাহলে কিন্তু সে নিজে অপমানিত বোধ করবে যে আমি এইভাবে ছোট করছি, তাকে আঘাত দিচ্ছি, তাও তার কিছুই হচ্ছে না। নিজে একদিন না একদিন সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারবে, আর এইভাবে কিন্তু সে চুপ করে যাবে, যদি সে মানুষের চামড়া তার মধ্যে একটুও থেকে থাকে। তাই এই ঘটনাগুলো না আমার সাথে ঘটেছে, এই কারণেই আমি তোমাদেরকে বলছি। আগে কেউ আঘাত দিলে না আমি আপ্রাণ চেষ্টা করতাম যে তাকে আমি কি করে বোঝাবো যে আমি এই কাজ করিনি, মানে আমি এইভাবে, আমার উদ্দেশ্য, আমার মোটিভ এই ছিল না। আমি বোঝানোর জন্য না আপ্রাণ চেষ্টা করতাম, বোঝাতে তো পারতামই না, আরও হাস্যকর হয়ে যেতাম, নিজে প্রচণ্ড কষ্ট পেতাম। তারপরে আমি ঠেকে ঠেকে শিখেছি যে আমি নিজে ভালো থাকব, নিজে কোনো অন্যায় করব না, নিজে কোনো খারাপ কাজ করব না, কোনো ভুল কাজ করব না। ব্যাস, কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, তাহলেই ভালো থাকা যাবে। যে যা বলে বলুককে, আমি তাদের কথা পাত্তাই দেব না। নিজে ভালো থাকবো, নিজে ভালো কর্ম করব, ব্যাস। আমি যবের থেকে এই নীতি মেনে চলেছি না বন্ধুরা, তবের থেকে কিন্তু আমি ভালো আছি। আর আগে যখন আমি সবার কথায় পাত্তা দিতাম, কথা ধরতাম, শুধু কেঁদে কেঁদে আমার জীবন গেছে। তো যাই হোক, এখনও বলতে বলতে না আমি ইমোশনাল হয়ে পড়েছি। বাদ দাও, আর এগুলো বলছি না। তো চলো একটা দারুণ বিউটি টিপস তোমাদেরকে দিই। দেখো, আমি 1 চামচ মতন নারকেল তেল নিলাম আর 1 চামচ মতো লেবুর রস দিলাম। যাদের ঘাড়ে গলায় কালো কালো দাগ হয়ে যায় না, তাদের এটা রামবাণের মতন কাজ করে। আমি কেন করছি বলো তো? এই যে শীতটা গেল, শীতটা তো এখন অনেকটাই চলে গেছে, প্রায় মাসখানেক শীতটা ছিল, ওই মাসখানেক না আমি গলায় ঘাড়ে ফেস প্যাকটা দিইনি, সেভাবে পরিষ্কার করিনি। স্নানের সময় সাবান দিয়েছি একটু, ব্যাস, ফেস ওয়াশটা ডলে নিয়েছি, এইটুকুই।
তো ওই কারণে না আমার মনে হচ্ছে ঘাড়ে গলায় যেন একটু নোংরা নোংরা জমে গেছে। এই দেখো আমার পনিরটা কিন্তু তৈরি, দেখেছো? তারপরে আমি কাপড় চোপড় মেলতে চলে এসেছি, শুকনো কাপড় তুলে নেব, ভেজা কাপড় মেলে দেব, ফুল টুল যা আছে গাছে জল দিয়ে নেব। আর এই দেখো আমার শাশুড়ি মা বড়ি দিয়েছে, এই দেখো বড়িগুলো সকালে এসে দিয়ে গেছে, তারপরে আবার একটু আগে এসে উল্টে দিয়ে গেছে পেছনটা যাতে শুকিয়ে যায়। আর ওইদিকে বাবান গাছগুলোকে নষ্ট করেছে, মানে বাবান করেনি, ঘুড়ি এত উড়েছে না, ঘুড়ির সুতো পরে গাছের আমার কুড়িগুলো সব, এই দেখো না পাতা ফাতা কুড়ি ফুড়ি সব একদম ঝরে গেছে, অনেক গাছের ডাল ভেঙে গেছে, কুড়ি ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, সরি বন্ধুরা, গলাটা না ঠান্ডা লেগে গেছে, গলাটা ভরে ভরে আসছে। তো যেটা বলছিলাম, তো শীতকালের জন্যে আমি প্যাকটা অ্যাপ্লাই করতে পারিনি গলার মধ্যে, ঠান্ডা লেগে যায় আমার, ওই কারণে ওই তেলটা দিয়ে একটুখানি রেখে দিয়েছি আমি। দেখো এখনও কিন্তু ধুইনি, আমি গলার মধ্যে ওই তেলটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে টমেটোর রস আর কাঁচা হলুদ কুচি, আর ওর মধ্যে হাফটা পাতিলেবুর রস, মুলতানি মাটি আর অল্প একটুখানি বেসন দিয়ে আমি গুলে নেব। এটা আমি মুখে অ্যাপ্লাই করব, এর আগেও তোমরা দেখে থাকবে। তো আমার গলায় ঘাড়ে কিন্তু ওই জিনিসটা এখনও আছে, ওটা একটু ভিজতে দিতে হয়, তাহলে খুবই ভালো পরিষ্কার হয়। তোমরা দেখবে, তোমরা যদি করো না তাহলে আমাকে একটা থ্যাংক ইউ বলতে বাধ্য হবে, এত ভালো কাজ করে। তো মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে ওই প্যাকটা দেখো আমি মেখে নেব, প্যাকটা মেখে তারপরে ওটা আমি পরিষ্কার করব। একটুখানি ভিজে থাকলে ভালো হয়, তাহলে ওদিকে ওটা পরিষ্কার করতে গিয়ে মুখেও এটা একটুখানি থাকবে, মুখে জাস্ট 4-5 মিনিট রাখবো, কারণ শীতের সময় টান ধরে তো বেশিক্ষণ রাখা যায় না, গরমকালে আবার 15 মিনিট ইজিলি রাখা যায়। তো দেখো আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি, এইবার আমি গলাটা পরিষ্কার করে নেব। তুলোর মধ্যে অল্প জলের ছিটা দিয়ে দিয়েছি, তুলোটা পুরো কিন্তু ভেজাবো না, অল্প জলের ছিটা দিয়ে নিয়ে, কাঁচা দুধ থাকলে আরও ভালো হয়, কাঁচা দুধের মধ্যে একটু এই মানে ওই তেল আর লেবুর রসের মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে দিলেও ভালো হয়, কিন্তু কাঁচা দুধটা না আমার কাছে নেই, দেখেছো? আমি রেগুলার পরিষ্কার করি, তাও দেখো কত নোংরা উঠলো। বললাম না আমার একটু অস্বস্তি হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার ঘাড়ে গলায় নোংরা জমে গেছে। শুধু সাবান দিয়ে না ওঠে না, এসব জায়গা তো প্রচণ্ড মানে ওপেন থাকে, তো রাস্তাঘাটে চলতে ফিরতে এই জায়গাগুলো তো ওপেন থাকে, প্রচণ্ড নোংরা জমে, কানের পেছন টেছন, দেখেছো? দেখো আমি তুলো কিন্তু বারবার করে পাল্টে পাল্টে নিয়েছি, এই দেখো কিভাবে নোংরা উঠছে, আমি তুলো পাল্টে পাল্টে। তো এই দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি। তো চলো এইবার আমি এই দেখো আমার যে বানানো টোনারটা সেটা অ্যাপ্লাই করে নিলাম মুখের মধ্যে। এই টোনারটা আমার এত ভালো লাগে, এত হাইড্রেট রাখে স্কিনটা আমার। তো পুরো টোনারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, এইবার একটু পরে আমি ময়শ্চারাইজার দেবো। আর এদিকে এই দেখো হাতে পায়ে পুরো আমি বডিতে গ্লিসারিন ইউজ করি, বডি অয়েল হিসেবেও আমি গ্লিসারিন ইউজ করি, আর মুখের মধ্যেও একটু গ্লিসারিন দিয়ে দেবো, কারণ আমার অ্যালোভেরার যে জেলটা আমি বানাই তৈরি করে রাখি সেটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, ওটা আমি এখনও আবার বানিয়ে উঠতে পারিনি, বানিয়ে নেব আবার। যতদিন না বানাচ্ছি ততদিন আমি এই দেখো এই গ্লিসারিনটা এত ভালো না, এর মধ্যে একটু লেবু চেপে নিলে আরও দারুণ হয়ে যায়। তো আমি গ্লিসারিন দিলাম না, এই দেখো যা হচ্ছে কেয়া শেটের ব্ল্যাক রাইস সিরাম, এটা খুব ভালো। তো প্রত্যেক দিন আমি দিই না, 5 ফোঁটা আমি মুখটার মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নেব, জাস্ট একটু হালকা হাতে এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। আমার যখন অ্যালোভেরা জেলটা শেষ হয়ে যায় তখন আমি এটা ইউজ করি, এই দেখো এরকম করে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তারপরে আমি এই দেখো কেয়া শেটেরই এটা হচ্ছে স্টপেজ ভি, এটা হচ্ছে ময়শ্চারাইজার, এটা নাইটে ইউজ করি আমি বেশিরভাগ। তো আজকে যেহেতু নেই আমার অ্যালোভেরা জেলটা, ওই কারণে আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এটা অ্যাপ্লাই করে কিন্তু রোদেও বেরোনো যাবে না, আগুনের কাছেও যাওয়া যাবে না,
এখন যেহেতু আমি রোদেও বেরোবো না, আগুনের কাছেও যাব না, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো দিয়ে খেয়ে দিয়ে একদম একটা ঘুম দেবো টানা। তো ওই কারণে আমি এটা কিন্তু স্কিনে দেখো কি সুন্দর করে এইভাবে অ্যাপ্লাই করবে, তাহলে ওই স্মাইল লাইন, তারপরে মানে মুখের যে ভাঁজগুলো সেগুলো পড়ে না। তো তারপরে আমি সিঁদুর পরে নিয়েছি। ঠোঁটে তো ভেসলিন আমার 12 মাস লাগে, তো একটা টিপ পরে নিলাম। এইবার আমি পুজো দিতে চলে যাব। আর আজকে সরস্বতী ঠাকুর তুলবো, ওই জায়গাটা পরিষ্কার করব, ওই জন্য ডিটেলসে আর দেখালাম না। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই কারণে আর ডিটেলসে পুজোটা দেখালাম না। পুজোটা জাস্ট হয়ে গেছে, আরতিটা দেখালাম। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই। আর সরস্বতী ঠাকুর কিন্তু আমি বিসর্জন দিই না, আমি এইখানে রেখে দিই, 1 বছর আমার এইখানেই থাকবে সরস্বতী ঠাকুর।